ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস, এটা যখন চ্যাপ্টারের নাম, তাহলে সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে ফ্যাক্টর কাকে বলে এটা জানা, আর মাল্টিপলস কাকে বলে বা কাদের বলে এটা জানা। এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রাইমারি টাস্ক। কি হবে? লেট এনি নাম্বার এক্স is represented as a product of m and y, that is x is equal to m into y, then x comma y then m comma y, that means m and y are called the factors of x, and x is called the multiple a multiple, আর এখানে হবে হচ্ছে are called factors only, হ্যাঁ, a multiple of m and y both। মানে ধর কোনো একটা নাম্বার আছে এক্স, সেই নাম্বারটাকে দুটো নাম্বারের প্রোডাক্ট করে লিখতে পারলি, মানে দুটো কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করে ধর তুই এক্সকে পেয়েছিস। যেমন ধর সাপোজ 12, এক্সকে 12 ভাব এবার, ঠিক আছে? ধর 12কে তুই পাস 3 ইন্টু 4 করে, 6 ইন্টু 2 করেও পাস, 3 ইন্টু 4 করেও পাস, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে, তাহলে ধর এক্স ইজ ইকুয়াল টু এম ইন্টু ওয়াই আমি এরকম লিখেছি। এবার তার মানে এই 3কে আর 4কে 12-এর ফ্যাক্টর বলবো। 12-এর ফ্যাক্টর হচ্ছে 3 অ্যান্ড 4, আর 12কে 3 আর 4-এর মাল্টিপল বলবো। দ্যাট মিনস 12 ইজ দ্য মাল্টিপল 12 ইজ এ মাল্টিপল অফ 3 অ্যান্ড 4, অ্যান্ড 3 অ্যান্ড 4 আর ফ্যাক্টরস অফ 12। যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে লিখছি তাদের প্রত্যেককে এই প্রোডাক্ট বা রেজাল্টটার ফ্যাক্টরস বলে, আর এই প্রোডাক্ট বা রেজাল্টটাকে এই প্রত্যেকটা নাম্বারের যাদেরকে মাল্টিপ্লাই করে এটা লিখছিলাম তার মাল্টিপল বলে বা তাদের মাল্টিপল বলে। দ্যাট মিনস 12 ইজ দ্য মাল্টিপল অফ 3, 12 ইজ এনি মাল্টিপল অফ 3 as well as 12 is any multiple of 4, and 3 and 4 are the factors of 12. That means if we write 6 is equal to 2 into 3, that means 6 is the multiple of 2 and 3 both, and 2 comma 3 are factors of 6. বুঝতে পারছি? যে কোনো দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে করে একটা কোনো থার্ড নাম্বার পাই, তাহলে যে নাম্বারটা পাচ্ছি সেই থার্ড নাম্বারটাকে বলে ফ্যাক্টর, মাল্টিপল, আর যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে পাচ্ছিলি তাদেরকে বলা হয় ফ্যাক্টর, যে নাম্বারটা পাচ্ছিস তার। ঠিক? আচ্ছা, এবার কি করতে বলেছে? ধরো এখন চেক করতে বলেছে, যে চেক whether 21 is a factor of 315 or not, এটা আমাকে চেক করতে বলেছে, রাইট? সো আমার কি কাজ? 315কে ফ্যাক্টরাইজ করবো। কীভাবে ফ্যাক্টরাইজ করবো? দেখ, এখানে এটাকে 5 লিখতে পারি, কেন? কারণ 315 5 দিয়ে ডিভিজিবল আমরা জানি, রাইট? তাহলে 5 6 যা 30, 163, এটা 3 দিয়ে কাটে 21, তাহলে কি হলো? দেখ, আমরা এই 315কে লিখতে পারি 5 ইন্টু 3 ইন্টু 21, 5 ইন্টু 3 ইন্টু 21. That means 315 can be written as the product of 5, 3 and 21. So 315 is multiple of 5 and 3 and 21. 5-এরও মাল্টিপল হবে, 3-এরও মাল্টিপল হবে, 21-এরও মাল্টিপল হবে, অ্যান্ড 5, 3, 21 আর ফ্যাক্টরস অফ 315, রাইট? কারণ এগুলোকে প্রোডাক্ট করে আমি 315 পাচ্ছিলাম, এগুলোকে মাল্টিপ্লাই করে আমি 315 পাচ্ছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর আরেকটা অঙ্ক বলেছে, চেক করতে বলেছে যে ধর আমি তোকে বললাম যে 625 এর কোনো ফ্যাক্টর 25 কিনা চেক করতে, তাহলে কি করব? 625কে ডিভাইড করবো 5 দিয়ে, কারণ 5 দিয়ে এটা কাটবে 125, আবার 5 দিয়ে এটা কাটবে, সো 25,
right? So 625 can be written as 5 into 5 into 25. So 5 and 25 are factors of 6 to 5, and 6 to 5 is a multiple of 5, and 6 to 5 is a multiple of 25. So 25 is a factor of 625. It is checked, right? এবার দেখ কি any number is a multiple of 1. কেন? যে কোনো একটা নাম্বার, ধর 25 লিখলাম, 25কে আমরা 25 ইন্টু 1 লিখতে পারি। ধর আমি লিখলাম হচ্ছে 23, তাহলে 23কে আমরা 23 ইন্টু 1 লিখতে পারি। ধর আমরা লিখলাম 27, তাহলে 27কে 27 ইন্টু 1 লিখতে পারি। ধর লিখলাম 101, এটাকে আমরা 101 ইন্টু 1 লিখতে পারি। দ্যাট মিনস এনি নাম্বার m ক্যান বি রিটেন অ্যাজ m ইন্টু 1, রাইট? তাহলে এই এমটাকে আমরা এই m আর 1 এর মাল্টিপল বলবো, আর m এবং 1কে এই নাম্বারের আমরা ফ্যাক্টর বলবো। বুঝতে পারছিস? কারণ আমরা একটু আগে কি দেখছিলাম, কোনো একটা নাম্বারকে যদি দুটো নাম্বারের মাল্টিপ্লাইড ফর্মে লেখা যায়, তাহলে একটা এই প্রত্যেকটাকে এর ফ্যাক্টর বলে, আর এটাকে এর মাল্টিপল বলে, রাইট? তাহলে কি হলো, যে কোনো নাম্বার, এনি নাম্বার যদি আমরা m চুজ করলাম, সেটাকে m ইন্টু 1 লিখলাম। সো দেয়ার ফর m ইজ এ মাল্টিপল of m, m is a multiple of 1. এই m এর মাল্টিপল এই mটা, আর 1 এরও মাল্টিপল এই mটা, and 1 is a factor of m, m is a factor of m. এদিক দিয়ে দেখ m ইন্টু 1, তাহলে এই m আর এই 1 এদের মাল্টিপল হবে হচ্ছে এই mটা, কারণ এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি, যেটাকে মাল্টিপ্লাই করে পাওয়া যায় সেটা মাল্টিপল, রাইট? m ইন্টু 1, এটাকে করে m পাচ্ছি, সো m আর 1 এর মাল্টিপল হচ্ছে m। আবার ঘুরিয়ে দেখ, এই mটার দুটো ফ্যাক্টর, একটা m একটা 1, ঠিক? এবার দেখ নাম্বার অফ মাল্টিপলস অফ এনি নাম্বার ইজ ইনফাইনাইট। কেন নাম্বার অফ মাল্টিপলস বলেছে? দেখ যে কোনো একটা নাম্বারকে 25কে চুজ কর, রাইট? এবার 25কে আমি 1 দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম, 25 পেলাম। 25কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 50 পেলাম। 25কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 75 পেলাম। 25কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 100 পেলাম। এবার দেখ প্রত্যেকে এই 25কে আমরা 25 ইন্টু 1 লিখছি, সো 25 ইজ এ মাল্টিপল অফ 25, কারণ আমরা জানি এনি নাম্বার ইজ এ মাল্টিপল অফ ইটসেলফ। তাহলে এখান থেকে দেখ, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলি, এই দুটো থেকে কী কনক্লুশন আসে? কনক্লুশন এটা দেখ, m ইজ এ মাল্টিপল অফ m পেয়েছিস, আবার এখানে পাচ্ছিস m ইজ এ ফ্যাক্টর অফ m। দেয়ারফর এনি নাম্বার ইজ এ ফ্যাক্টর as well as a multiple of itself, ঠিক? দেখ তার মানে 25 এর ফ্যাক্টর, এখানে দেখ 50ও 25 এর ফ্যাক্টর। কেন কি? কারণ 50কে আমরা লিখতে পারছি 25 ইন্টু 2, তার মানে 25 আর 2 এই দুটোকে মাল্টিপ্লাই করে 50 পাচ্ছি। সো 25 and 2 আর ফ্যাক্টরস অফ 50, and 50 is a multiple of 25 as well as of 2. 75 is a multiple of 25 because 75 can be written as 25 into 3. So 75 is a multiple of 25 and 75 is a multiple of 3. আমার কাছে 25 এর মাল্টিপল নিয়ে চিন্তা করা, তাহলে দেখ 25 এর একটা মাল্টিপল পেলাম 25, 25 এর দুই নাম্বার মাল্টিপল পেলাম হচ্ছে 50, 25 এর থার্ড মাল্টিপল পেলাম সেটা হচ্ছে 75, 25 এর ফোর্থ মাল্টিপল পেলাম সেটা হচ্ছে 100। এইভাবে তো আমরা চলতেই পারবো। এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, একবার 6 দিয়ে, একবার 7 দিয়ে, একবার 8 দিয়ে, একবার 9 দিয়ে, এইভাবে তো আমি চালাতেই পারবো। তার মানে মাল্টিপল এখানে আমি পেতেই থাকবো। সো নাম্বার অফ মাল্টিপলস অফ এনি নাম্বার ইজ ইনফাইনাইট বিকজ কোনো একটা নাম্বার m চুজ করলি, তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে m পাবি, m-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2m পাবি, m-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3m পাবি, এইভাবে চলতেই থাকবে। সো m এই m এর মাল্টিপল, 2m এই m এর মাল্টিপল, 3m এই m এর মাল্টিপল, এবার এখানে 4m পাবো, সেই 4m এই m এর মাল্টিপল। তাহলে m এর কতগুলো মাল্টিপল পাচ্ছি? একটা m পাচ্ছি, একটা 2m পাচ্ছি, একটা 3m পাচ্ছি, একটা 4m পাচ্ছি, রাইট? তাহলে এরকম করে আমি যত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো ততগুলো আমি এখানে মাল্টিপল পেতেই থাকবো।
right? So number of multiples of any number is infinite. Good. Next, এবার দেখ ডেফিনেশন है কিছু নাম্বারের। কিসের ডেফিনেশন? নাম্বার 1 ডেফিনেশন, ইভেন নাম্বার। ইভেন নাম্বারের কি ডেফিনেশন? এনি নাম্বার is even if it is divisible by 2 or it is or not, that is it is a multiple of 2। কেন লিখলাম কথাটা দেখ। ধর আমি বললাম 12 2 দিয়ে ডিভিজিবল, আবার দেখ 12কে আমরা 2 × 6 লিখতে পারি। সো এই 12কে আমরা 2 এর মাল্টিপল হিসেবে ট্রিট করতে পারি। একটু আগে যেটা শিখলি, সামথিং ইন্টু সামথিং করে নিয়ে আমি যদি একটা বড় নাম্বার পাই, এই বড় নাম্বারটাকে আমরা এই দুটো নাম্বারের টুকরো টুকরো নাম্বারের মাল্টিপল বলতে পারি। সো 12 আমরা কি দেখতে পেলাম? 12 একটা ইভেন নাম্বার, কারণ 12কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 6 2 যা 12, রাইট? তো 12কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারলাম। সো এই ডেফিনেশন অনুযায়ী ইফ ইট ইজ ডিভিজিবল বাই 2, এই ডেফিনেশন অনুযায়ী এটা একটা ইভেন নাম্বার। এবার দেখ বলে আমি আরেকটা কথাও লিখলাম যে ইট ইজ এ মাল্টিপল অফ 2। হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপল অফ 2? মাল্টিপল অফ 2 মানে তুই 12কে, যেমন আমি একটা 12 নাম্বার দিয়ে চুজ করছিলাম, তো সো তুই 12কে তুই 2 × 6 লিখতে পারবি, দ্যাট মিনস 2 × সামথিং। সো যখন 2 × সামথিং লিখতে পারবি, সো 2কে আমরা এই 12 এর মাল্টিপল বলতে পারবো। তাই যেভাবে ইচ্ছা সেভাবে ভাব। কোনো একটা নাম্বারকে তুই 2 দিয়ে ডিভাইড করে যদি ডিভিজিবল হয়ে যায়, কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায়, তাহলে সেটাকে ইভেন ভাবতে পারিস। অথবা তার যদি কোনো একটা অথবা সে যদি 2 এর মাল্টিপল হয়, দ্যাট মিনস আচ্ছা এটাকেও যদি একটু ভেঙে লিখি তাহলে কি লিখবো? দ্যাট ইজ if 2 is a factor of any number, of this number, ঘুরিয়ে কি দেখ 12 ইভেন ছিল, 2 দিয়ে ডিভিজিবল। এবার 12কে আমরা 2 × 6 লিখলাম, তাহলে 2 এর মাল্টিপল হলো 12, আবার 12 এর একটা ফ্যাক্টর হলো 2। তাহলে কোনো একটা নাম্বারকে আমরা ইভেন বলতে পারি ইফ দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 2, অর ইউ ক্যান রাইট ইন দিস ম্যানার অলসো দ্যাট if 2 is a factor of this number or this number is a multiple of 2 can also be called an even number. Even number মানে কি? any number is called even if it is divisible by 2. 2 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে 2 এই নাম্বারটার একটা ফ্যাক্টর, তার মানে এই নাম্বারটা 2 এর একটা মাল্টিপল। এক্সাম্পল দিয়ে বুঝালাম 12কে আমরা ইভেন নাম্বার বলবো, কারণ 12কে যদি 2 দিয়ে ডিভাইড করি এটা কমপ্লিটলি ডিভিজিবল। আবার 12কে আমরা 2 × 6 লিখতে পারবো। সো 2 × 6 যখন লিখবো, এখানে দেখ 12 এর একটা ফ্যাক্টর 2 পেয়েছি, তার মানে এই ডেফিনেশনটা আমার ভ্যালিড ইফ 2 ইজ এ ফ্যাক্টর অফ এনি নাম্বার। আবার ঘুরিয়ে বললে দেখ 12কে 2 এর মাল্টিপল বলতে পারবো, সো ইট ইজ দ্য মাল্টিপল অফ 2, এই ডেফিনেশনটাও ভ্যালিড। তিনটেই ডেফিনেশন, তার মানে ডিভিজিবল বাই 2 দিয়ে ভাবতে পারিস, 2 ইজ এ ফ্যাক্টর অফ দিস নাম্বার এভাবে ভাবতে পারিস, অর দিস নাম্বার ইজ এ মাল্টিপল অফ 2 এভাবেও ভাবতে পারিস। যেভাবে ইচ্ছা সেভাবে ভাব, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা। নেক্সট, অড নাম্বার। অড নাম্বার কি? যে নাম্বারটা ইভেন না। অড নাম্বার কি হবে? ইফ এনি নাম্বার ইজ নট ইভেন, that is if any number is not divisible by 2, ইভেন না মানে এটা ডিভিজিবল হয়ে গেল তো ইভেন হয়ে যেত, দ্যাট ইজ ইফ 2 is not a factor of any number, that is if that number, যেভাবে ইচ্ছা ভাবতে পারি, হ্যাঁ, is not a multiple of 2, যেভাবে ইচ্ছা ভাব। কোন একটা নাম্বার ইভেন না, ইভেন না মানে 2 দিয়ে ডিভিজিবল হবে না, 2 দিয়ে ডিভিজিবল হলে তো ইভেন হয়ে যেত। ইফ এনি নাম্বার ইজ নট ইজ ডিভিজিবল বাই 2 হয়ে গেল, ইভেন না মানে 2 দিয়ে ডিভিজিবল না। 2 দিয়ে যদি ডিভিজিবল না হয় তাহলে দেখ 2কে তার ফ্যাক্টরও পাবো না, কারণ একটু আগে কি বললাম, 2কে যদি ফ্যাক্টর পেতাম তাহলে সেটা ইভেন হয়ে যেত। আমার দরকার অড, তার মানে 2 এর একটা ফ্যাক্টর হবে না। 2 দিয়ে ডিভিজিবল না মানে 2 ইজ নট এ ফ্যাক্টর অফ দ্যাট নাম্বার। এবার 2 যদি 12 এর ফ্যাক্টর না হতো, 2 যদি 12 এর ফ্যাক্টর না হতো, তাহলে 12কে আমরা 2 এর মাল্টিপল বলতে পারতাম না। তাহলে 12কে আমরা 2 এর মাল্টিপল বলতে পারতাম না। সো ইফ এনি নাম্বার ইজ নট ইভেন দেন ইট ইজ নোন অ্যাজ অড নাম্বার, দেন দ্যাট নাম্বার is known
as odd number. Clear? Clear? Next, prime number. If any number has only two factors which are 1 and that number, that is the number is a multiple of 2 and if of 1 and itself, then the number is prime. মানে কি কোনো একটা নাম্বারে যদি দুটোই মাত্র ফ্যাক্টর থাকে, কি দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই নাম্বারটা। সো কোনো নাম্বারে যদি কেবলমাত্র দুটোই ফ্যাক্টর থাকে, শুধু 1 থাকবে আর ওই নাম্বারটা থাকবে, তাহলে তাকে আমরা প্রাইম নাম্বার বলবো। অর্থাৎ কোনো একটা নাম্বার যদি মাত্র শুধু সেই নাম্বার আর 1 এর মাল্টিপল হয়। দেখ কি বলতে যাচ্ছি, 17কে দেখ, 17কে তুই সবসময়ের জন্য যদি এটাকে লিখতে পারিস, 17কে লেখার তোর একটাই রাস্তা, আর কিছু দিয়ে তুই লিখতে পারবি না। 17 × 1, তাহলে 17 এর দুটোই ফ্যাক্টর হলো, একটা 17 নিজে আর একটা 1 বা 13, তাহলে এটা একটা তোর হচ্ছে প্রাইম নাম্বার। 13 × 1 লিখতে পারবো, এছাড়া আর কিছু করে আমি 13কে সামথিং ইন্টু সামথিং লিখতে পারবো না। ভেবে দেখ, 13কেই শুধুমাত্র 13 × 1 লেখা যাবে, আর কোনো এমন দুটো নাম্বার আমি খুঁজে পাবো না যেটাকে মাল্টিপ্লাই করে আমি 13 পাবো। সো 13 ইজ অলসো আ প্রাইম নাম্বার, রাইট? কেন? কারণ 13 এর দুটোই ফ্যাক্টর, একটা 13 একটা 1। কোনো একটা নাম্বারকে যদি দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন ফর্মে লিখি, তাহলে এই দুটো নাম্বারকে এই বড় নাম্বারটার ফ্যাক্টর বলে। সো 13 এর দুটোই ফ্যাক্টর, একটা 13 আর একটা 1, কারণ 13কে কেবলমাত্র 13 × 1 ফর্মে লেখা যায়। এবার ধর 9কে আমরা 3 × 3 লিখতে পারি। সো এটা একটা প্রাইম নাম্বার না। কেন? কারণ 9 এর একটা ফ্যাক্টর 3 পেয়ে গিয়েছি। 9 যদি প্রাইম হতো তাহলে 9 এর কেবল দুটোই ফ্যাক্টর থাকতো, একটা 9 নিজে আর আরেকটা হচ্ছে 1। কিন্তু এখানে দেখ 9 এর আমি 1 আর 9 বাদ দিয়েও 3 একটা ফ্যাক্টর পেয়েছি, কারণ 9কে আমরা 3 × 3 লিখতে পারি। সো 9 ইজ এ মাল্টিপল অফ 3 or 3 is a multiple of 9, right? 3 is a multiple of 9 is a multiple of 3 and 3 is a factor of 9. So this is not a prime number. ধর 21 কে আমরা 3 × 7 লিখতে পারি। সো এটাও প্রাইম নাম্বার না। কেন প্রাইম নাম্বার না? তার কারণ একটা জিনিস ভেবে দেখ, 21কে যদি আমরা 3 × 7 লিখতে পারি, তাহলে 21-এর 1 আর 21 নিজে এই দুটো বাদ দিয়েও আরও দুটো ফ্যাক্টর আছে, একটা 3 আর একটা 7। কিন্তু প্রাইম নাম্বার হতে গেলে কি কেবল দুটোই ফ্যাক্টর লাগবে, একটা ও নিজে আর একটা হচ্ছে 1। সো 21 ইজ নট আ প্রাইম নাম্বার, 21 ইজ নট আ প্রাইম নাম্বার। 23 একটা প্রাইম নাম্বার, কারণ দেখ 23 এর কেবল দুটোই ফ্যাক্টর, এই ছাড়া আর তুই কোনোভাবে 23কে দুটো নাম্বারে মাল্টিপ্লাইড ফর্মে লিখতে পারবি না, ঠিক? সো 23 is a prime number. Next, smallest prime number is 2. Smallest prime number is 2. হয়েছে? কেন? কারণ দেখ 2কে 2 × 1 লিখতে পারি, তাহলে 2 এর দুটোই ফ্যাক্টর, একটা 2 নিজে আর আরেকটা হচ্ছে 1। 1 কিন্তু প্রাইম নাম্বার না, কারণ 1কে আমরা 1 এর একটাই ফ্যাক্টর, দুটো নয়, 1 এর একটা ফ্যাক্টর, সেটা 1। তাই জন্য 1কে প্রাইম নাম্বার বলতে পারবো না, কারণ প্রাইম নাম্বার হতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে, একটা নিজে আর আরেকটা 1। এখানে 1 এর নিজে 1 এর তো আরেকটা 1ই, তো আলটিমেটলি 1 এর একটাই ফ্যাক্টর, সেটা 1 নিজে, তো দ্যাটস ওয়াই 1 ইজ নট আ প্রাইম নাম্বার। 2 is a prime number because 2 can be written as 2 × 1 is equal to 2 × 1, so 2 has two factors which are 2 itself and 1, right? Next, আরেকটা জিনিস দেখ, no even number except 2
ইজ প্রাইম। যে কোনো একটা ইভেন নাম্বার নে, ধর লিখলাম আমি 24, 24কে আমরা 2 × 12 লিখতে পারি, রাইট? যে কোনো আরেকটা ইভেন নাম্বার বল, যে কোনো আরেকটা ইভেন নাম্বার বল, যে কোনো 16, 2 × 8, 28, 2 × 14 লিখতে পারছি। সো যে কোনো একটা ইভেন নাম্বারকে চুজ করলেই তুই 2কে তার একটা ফ্যাক্টর পাবি। একটু আগেই লিখেছিলাম ইভেন নাম্বারের ডেফিনেশনে, ইফ 2 ইজ এ ফ্যাক্টর অফ দিস নাম্বার, 2 ইজ এ ফ্যাক্টর অফ দিস নাম্বার। সো তুই যে কোনো ইভেন নাম্বার চুজ করলে তুই 2কে একটা ফ্যাক্টর পাবি। তার মানে মিনিমাম 3টে ফ্যাক্টর ওর আছে। যে কোনো, কেন, কোন 3টে ফ্যাক্টর? দেখ, কোনো একটা নাম্বারকে আমরা প্রাইম বলবো যদি তার দুটোই ফ্যাক্টর থাকে, সেই নাম্বারটা নিজে আর 1। কিন্তু কোনো একটা ইভেন নাম্বার চুজ করলে তুই এক্সট্রা আরেকটা ফ্যাক্টরও পেয়ে যাচ্ছিস, দ্যাট ইজ 2। যে কোনো ইভেন নাম্বারে 2 একটা ফ্যাক্টর, এখানে লিখেছিলাম, বুঝেছিলি? তাহলে যে কোনো ইভেন নাম্বারে 2 একটা ফ্যাক্টর। তো একটা ইভেন নাম্বারকে তুই চুজ করলে সেই নাম্বারটা নিজে তো নিজের ফ্যাক্টর হবেই, 1ও তার ফ্যাক্টর হবে, এছাড়াও একটা এক্সট্রা ফ্যাক্টর পাবি 2। দ্যাট মিনস মিনিমাম তার 3খানা ফ্যাক্টর থাকবে। কিন্তু প্রাইম নাম্বারের ডেফিনেশন কি বলছে? কেবল দুটো ফ্যাক্টরই দরকার, একটা 1 আর আরেকটা হচ্ছে ওই নাম্বারটা নিজে। তো এই দুটো বাদ দিয়েও আরেকটা থার্ড কোনো ফ্যাক্টর পাচ্ছি, যেটা 2, রাইট? সো যে কোনো ইভেন নাম্বারে 2 যেহেতু একটা এক্সট্রা ফ্যাক্টর থেকে যাচ্ছে, তাই জন্য এরা কখনো প্রাইম নাম্বার হতে পারবে না এক্সেপ্ট 2। কারণ 2 যে একটা প্রাইম নাম্বার এখনই দেখেছি, 2 একটা ইভেন নাম্বার এবং প্রাইম নাম্বার। সো 2 বাদ দিয়ে আর কোনো ইভেন নাম্বার কোনো দিনও প্রাইম হতে পারবে না, বিকজ 2 হিসেবে তার একটা ফ্যাক্টর থাকবে, ঠিক? এবার দেখ প্রাইম, আচ্ছা কম্পোজিট নাম্বার দেখ। কম্পোজিট নাম্বার কি? নট প্রাইম। দ্যাট ইজ if any number has more than 2 factors, দুটো ফ্যাক্টর থাকলে প্রাইম, আর কেবলমাত্র একটা ফ্যাক্টর আছে, একটাই নাম্বার আছে পৃথিবীতে, সেটা 1। এটা লিখে রাখি, হ্যাঁ। 1 is the only number having 1 factor and that is 1 itself, right? সো দেখ, একটা নাম্বারওয়ালা সেটা 1কে তো আমরা প্রাইম বলি না, কম্পোজিটও বলবো না, প্রাইমই বলি না 1কে, দেখ নট প্রাইম বলি। 1 ইজ নট প্রাইম, কারণ 1-এর একটাই মাত্র, 1 ইজ নট প্রাইম বিকজ 1-এর কেবলমাত্র একটাই, আচ্ছা এখানে লিখে রাখ, আবার ভুলে যেতে পারিস তোরা, 1 ইজ নট প্রাইম, কারণ 1-এর কেবলমাত্র একটাই ফ্যাক্টর আছে, সো 1 ইজ নট প্রাইম। এখানে দেখ, দ্য অনলি নাম্বার হ্যাভিং 1 ফ্যাক্টর ইজ 1। তো কম্পোজিট নাম্বার কি? কম্পোজিট নাম্বার কি? দেখ, একটা তার মানে ফ্যাক্টর থাকতে পারবে না। আরেকটা ক্রাইটেরিয়া কি? দুটো ফ্যাক্টরও থাকতে পারবে না। দুটো ফ্যাক্টর থাকলে সেটা প্রাইম হয়ে যাবে, রাইট? দুটো ফ্যাক্টর থাকলে সেটা প্রাইম হয়ে যাবে। তাহলে আরেকটা কি ক্রাইটেরিয়া থাকলো? দুটোর বেশি থাকতে হবে। সো কম্পোজিট নাম্বারকে আমরা নট প্রাইম মানে কি? ইফ এনি নাম্বার হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টরস। দুটো থাকবে না, মোর দ্যান 2 মানে 2-এর বেশি, দুটো থাকবে না, তার কারণ দুটো থাকলে প্রাইম হতো। একটা থাকবে না, কারণ একটা থাকলে সেটা 1 হতো, রাইট? তো তার মানে আলটিমেটলি কম্পোজিট নাম্বার তোর মোর দ্যান 2 ফ্যাক্টরস থাকছে। আরেকটা জিনিস লিখে দিই, 1 ইজ নট কম্পোজিট। দ্যাট মিনস এখানে কি লিখলাম? 1 ইজ নট প্রাইম, কারণ 1-এর একটা ফ্যাক্টর। 1 ইজ নট কম্পোজিট, কারণ 1-এর 2-এর চেয়ে কম ফ্যাক্টর। কম্পোজিট হতে গেলে 2-এর চেয়ে বেশি ফ্যাক্টর লাগে, আর প্রাইম হতে গেলে দুটো ফ্যাক্টর লাগে। 1-এর একটাই ফ্যাক্টর, সেটা 1, তাই একটাই ফ্যাক্টর হওয়ার জন্য 2 না, তাই এটা প্রাইম না, 2-এর বেশি না, তাই এটা কম্পোজিট না। সো 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, রাইট? চল নেক্সট, কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার কি জিনিস? কোপ্রাইম নাম্বার হচ্ছে কোনো দুটো নাম্বার আছে, যে কোনো দুটো নাম্বার, যদি তাদের কমন ফ্যাক্টর 1 হয়। যেমন ধর 12 নিলাম আর 8 নিলাম, 12কে আমরা কি লিখতে পারি? 2 × 2 × 3, আর 8কে আমরা লিখতে পারি 2 × 2 × 2। এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? একটা 2 আর একটা 2, দুটো 2 হচ্ছে এদের মধ্যে কমন, রাইট? মানে 2 আর 2 4ও এদের মধ্যে কমন। কিন্তু আমি বললাম তার মানে এরা কোপ্রাইম নয়, নট কোপ্রাইম। কোপ্রাইম হতে গেলে তাহলে কি হতে লাগবে? কমন ফ্যাক্টর শুধু 1 হতে লাগবে। যেমন ধর 13 আর ধর 9,
হলো? তাহলে কী করি, 9কে লিখি হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 3 হলো। আচ্ছা 13কে কী লিখি 1 ইন্টু 13। তাহলে দেখ 9 আর 13-এর মধ্যে কমন ফ্যাক্টর কি 1, রাইট? সো একটা যে কোনো দেখ, আরেকটা জিনিস দেখ, ধর আমি একটা 2 নিলাম আর একটা 5 নিলাম। 2কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1, 5কে আমরা লিখতে পারি 5 ইন্টু 1, রাইট? সো 2 and 5 আর কোপ্রাইম, কারণ কমন ফ্যাক্টর শুধু 1। এর মধ্যেও 1 আছে ফ্যাক্টর হিসাবে, এর মধ্যেও 1 আছে ফ্যাক্টর হিসাবে। 1 বাদ দিয়ে অন্য কোনো ফ্যাক্টর পেয়ে গেলেই তাদেরকে আমরা কোপ্রাইম বলবো না। কোপ্রাইম মানে তাদের কেবলমাত্র একটাই ফ্যাক্টর আছে, দ্যাট ইজ 1, রাইট? নাম্বার দেখ, এনি ইভেন অ্যান্ড অড নাম্বার আর কোপ্রাইম টু ইচ আদার। না, ভুল বললাম, হবে না এটা। 36 আর 9 না, হবে না। এনি, সরি ভুল বলেছিলাম, এটা এনি প্রাইম হবে। এনি প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার আর কোপ্রাইম টু ইচ আদার। যে কোনো একটা প্রাইম নাম্বার নে, যে কোনো একটা কম্পোজিট নাম্বার নে, হয়ে যাবে। দেখ প্রাইম নাম্বার 13 নিলাম আর কম্পোজিট নাম্বার ধর 14 নিলাম। 13কে 13 ইন্টু 1, 14কে 2 ইন্টু 7 ইন্টু 1, তাহলে কমন ফ্যাক্টর 1। আরেকটা নে, ধর একটা 7 নিলাম আর আরেকটা ধর 18 নিলাম, এটা প্রাইম, এটা কম্পোজিট, রাইট? 7কে আমরা লিখতে পারি 7 ইন্টু 1 আর 18কে লিখতে পারি 1 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, রাইট? তাহলে কমন ফ্যাক্টর কি শুধু 1, রাইট? তো যে কোনো প্রাইম আর কম্পোজিট নাম্বার কোপ্রাইম টু ইচ আদার। ইভেন আর অড নিলে হবে না, কেন কি 36 আর 9 আছে। দেখ এটাকে মধ্যে কমন ফ্যাক্টর 3 আছে, 9 আছে। সো ইভেন, এটা ইভেন, এটা অড, কিন্তু ইভেন আর অড নিলে তার জন্য এটা কোপ্রাইম হবে না। আমি এটা ভুল লিখেছিলাম, এটা প্রাইম আর কম্পোজিট হবে। এনি প্রাইম অ্যান্ড এনি কম্পোজিট নাম্বার আর কোপ্রাইম টু ইচ আদার, রাইট? এগুলো যদি বইতে নেই মনে হয়, তুই একটু নিজেদের মতো করে আরেকবার ভিডিওটা দেখে নিয়ে একটু নোট করে নিয়ে পড়ে নিস, ঠিক আছে? নেক্সট, টেস্ট অফ ডিভিসিবিলিটির যে রুলগুলো রয়েছে সেটা একটু ভাবার বিষয়। ডিভিসিবিলিটি রুল, 2 দিয়ে ডিভিসিবল কোনো একটা নাম্বার হবে যদি তার ইউনিট প্লেস 2 দিয়ে ডিভিসিবল হয়, রাইট? এটা জানি। ডিভিসিবল বাই 2 ইফ ইউনিট প্লেস ইজ ডিভিসিবল বাই 2। হয়েছে? divisible by 2 if unit place is divisible by 2, divisible by 2 if unit place is divisible by 2, divisible by 2 if unit place is divisible by 2। এটা হচ্ছে divisibility by 2 এর ক্রাইটেরিয়া। নেক্সট, divisibility by 3, যদি কোনো একটা নাম্বারের সামগুলো, নাম্বারের ডিজিটের সামগুলো যদি 3 দিয়ে ডিভিসিবল হয় তাহলে ডিভিসিবল বাই 3। এগুলো ছোটো থেকে জানা আছে, তাই জন্য আমি জাস্ট মুখে মুখে বলে দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এগুলো আলাদা করে আমার বলার কিছু নেই। 3 দিয়ে ডিভিসিবল গেল। 4 দিয়ে ডিভিসিবল কি রুল, ডিভিসিবিলিটির রুল? 4 দিয়ে ডিভিসিবিলিটির রুল হচ্ছে আমরা যদি লাস্টের দুটো ডিজিটকে কোনো একটা নাম্বারের 4 দিয়ে ডিভিসিবল পাই। 3 দিয়ে ডিভিসিবিলিটি কি ছিল? সাম অফ দ্য ডিজিটস। 4 দিয়ে কি? লাস্ট 2 ডিজিটস, ওকে? 5 দিয়ে ডিভিসিবল কি? লাস্ট ডিজিট যদি 5 অর 0 হয়, লাস্ট ডিজিটে 5 থাকলো আর 0 থাকলো মানেই 5 দিয়ে ডিভিসিবল। 6 দিয়ে ডিভিসিবিলিটির রুল কি? 6 দিয়ে ডিভিসিবিলিটি হচ্ছে ডিভিসিবল বাই 2 অ্যান্ড ডিভিসিবল বাই 3। 2 আর 3 দিয়ে যদি ডিভিসিবল হয় তাহলে সেটা 6 দিয়েও ডিভিসিবল হবে। ডিভিসিবিলিটি রুল বাই 7, এ নাম্বার ইজ ডিভিসিবল বাই 7 ইফ দ্য ডিফারেন্স বিটুইন টুয়াইস দ্য ওয়ান্স ডিজিট অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই দ্য আদার ডিজিটস ইজ ডিভিসিবল বাই 7। মানেটা কি? কঠিন কথা, তাই তো? যেমন ধর 343 করবো, দেখ 343 কি বলেছে? বলেছে হচ্ছে ইউনিট প্লেসের যে ডিজিটটা ছিল এটাকে টোয়াইস করবো, তাহলে 3 ইন্টু 2 6 হয়ে গেল 6। বাকি যে রিমেইনিং নাম্বারটা থাকলো, কত থাকলো? 34। 34 থেকে এই 6কে সাবট্রাক্ট করতে বলেছে, 28। এবার যে নাম্বারটা পেলাম, ইফ ইট ইজ ডিভিসিবল বাই 7, তাহলে এই নাম্বারটাও ডিভিসিবল বাই 7। 28 divisible by 7, yes, 4 7 is 28, so 28 is divisible by 7, that means 28 is a multiple of 7, 7 is a factor of 28, right? Therefore 343 is also divisible by 7.
কী করতে লাগবে, ইউনিট প্লেসের ডিজিটটাকে টোয়াইস করতে হবে, বাকি যে নাম্বারটা পড়ে থাকলো সেই নাম্বারটা থেকে এই নাম্বারটাকে মাইনাস করে দিতে লাগবে। যদি সাবট্রাকশন করার পর যে রেজাল্টটা পাবো সেটা যদি ডিভিসিবল বাই 7 হয় তাহলে দ্য নাম্বার, সেটা যে মেইন নাম্বারটা ছিল, ইজ অলসো ডিভিসিবল বাই 7। ডিভিসিবিলিটি রুল অফ 8, ডিভিসিবিলিটি রুল অফ 8 কি, যদি প্রথম তিনটে নাম্বার 8 দিয়ে ডিভিসিবল হয়, সরি লাস্টের তিনটে নাম্বার, 4-এ কী ছিল, লাস্টের দুটো ইউনিট আর 10, রাইট? আচ্ছা 8-এ কি ইউনিট, 10 হান্ড্রেডস। টেস্ট অফ ডিভিসিবিলিটি বাই 9, 9-এর ডিভিসিবিলিটি কি, 9-এর ডিভিসিবিলিটি হচ্ছে যদি সামগুলো 9 দিয়ে ডিভিসিবল হয়, 3 এর মতো। 3-তে কী ছিল, যদি সামগুলো 3 দিয়ে ডিভিসিবল হয়, 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 যদি সামগুলো 3 দিয়ে ডিভিসিবল হয় অফ দ্য নাম্বারস, বারবার করে বললাম যাতে তাদের মনে থাকে। 9-এর ক্ষেত্রে কি, ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস is divisible by 9, if the sum of the digits is divisible by 9 then the number is divisible by 9, if the sum of the digits is divisible by 9 then the number is divisible by 9. 7 এরটা কি বলেছিলাম, we have to twice the unit place digit and then we have to subtract the result from the remaining numbers. So we have taken 343 as example and we have done that 3 into 2 is equal to 6 and remaining number, that is 34, we have to subtract 6 from this 34 and after that we will get the result 28 which is divisible by 7. So the given number 343 is also divisible by 7. So divisibility test of 10, 10 এর divisibility rule কি, যদি লাস্টে 0 থাকে, যদি লাস্টে 0 থাকে সেটা হচ্ছে, যদি লাস্টে 0 থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিভিসিবল বাই 10। ডিভিসিবল বাই 11 কি, ডিভিসিবল বাই 11 হচ্ছে কোনো একটা নাম্বার দিলাম, ধর 1 1 2 2, এটা ডিভিসিবল বাই 11 হবে। কি করে বললাম, অল্টারনেট ডিজিটগুলোকে সাম কর, কত হবে, এই দুটোকে সাম করলে 3, এই দুটোকে সাম করলেও 3, এবার যে রেজাল্ট দুটো পেলাম সেটাকে সাবট্রাক্ট কর। যদি সাবট্রাক্ট করার পর 0 অর কোনো নাম্বার আসে যেটা 11 দিয়ে ডিভিসিবল, তাহলে এই নাম্বারটা ডিভিসিবল 11 দিয়ে। সাবট্রাক্ট করার পর কী হবে, অল্টারনেট ডিজিটগুলোকে সাম করতে লাগবে, সাম অফ দ্য অল্টারনেট ডিজিটস, ফার্স্ট ডিজিট, থার্ড ডিজিট, ফিফথ ডিজিট, সেভেন্থ ডিজিট, এইভাবে ডিজিটগুলোকে নিয়ে সাম করব। তারপর কি করব, সেকেন্ড ডিজিট, ফোর্থ ডিজিট, সিক্সথ ডিজিট, এইথ ডিজিট, 10th ডিজিট, এই ডিজিটগুলোকে নিয়ে সাম করব। সাম করে নিয়ে দুটো সামকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করার পর যদি 0 আসে অথবা 0 না এলেও যদি 11 দিয়ে ডিভিসিবল কোনো নাম্বার আসে তাহলে তাহলে যে নাম্বারটা দেওয়া ছিল টোটাল নাম্বারটা সেটা ডিভিসিবল বাই 11 হবে। এবার হচ্ছে প্রপার্টিজ অফ ডিভিসিবিলিটি। ইফ এ নাম্বার ইজ ডিভিসিবল বাই অ্যানাদার নাম্বার ইট ইজ ডিভিসিবল বাই ইচ অফ দ্য ফ্যাক্টরস অফ দ্যাট নাম্বার। ভালো মতো দেখ, ইফ এনি নাম্বার m, if any number n is divisible by p, then n is also divisible by the factors of p, right? মানে কি, ধর কোনো একটা নাম্বার ছিল 24, সে 24 দেখ 12 দিয়ে ডিভিসিবল, 24 ইজ ডিভিসিবল বাই 12, রাইট? এবার দেখ 12-এ কী কী ফ্যাক্টর হয়, 12-এর কী কী ফ্যাক্টর হয়, ফ্যাক্টরাইজ করতে লাগবে তার জন্য 2 6 2 3, রাইট? তাহলে 12-কে কী লিখতে পারি, 1 × 2 × 2 × 3। 12-এর ফ্যাক্টরস কারা, 12-এর ফ্যাক্টরস হচ্ছে 1 12-এর একটা ফ্যাক্টর, 2 12-এর একটা ফ্যাক্টর, 3 12-এর একটা ফ্যাক্টর, 2 2-কে মাল্টিপ্লাই করলে 4 12-এর একটা ফ্যাক্টর, 3 আর 2-কে মাল্টিপ্লাই করলে 6 12-এর একটা ফ্যাক্টর। এবার দেখ এই 24 12-এর যত ফ্যাক্টর পেলি 1 2 3 4 6 প্রত্যেকটা ফ্যাক্টর দিয়ে ডিভিসিবল। আর 12 নিজেও, সরি কেন 12 নিজে, কারণ 3 2 2 এটাকে মাল্টিপ্লাই করলে 12 পাবো। এইভাবে ফ্যাক্টরগুলোকে আলাদা আলাদা করতে হয়। প্রথমে এগুলোকে লিখে নিলাম, লিখে নেওয়ার প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করবো। দেখ 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, লিখে দিয়েছি। তারপর কি 2 এর সাথে 2 4, 2 এর সাথে 3 6, আচ্ছা 2 3 2 12, সবগুলোই 12-এর ফ্যাক্টর। সো 24 ইজ ডিভিসিবল বাই 12. So 24 is divisible by any factor of 12. দেখ 1 দিয়ে 24 divisible, 2 দিয়ে 24 divisible, 3 দিয়ে 24 divisible, 4 দিয়ে 24 divisible, 6 দিয়ে 24 divisible, 12 দিয়ে 24 divisible. That means if any number is divisible by 12, so it is also divisible by any factor of 12. Next property, if a number is divisible by two co-prime numbers, then it is divisible by their product also. দারুণ রেজাল্ট এটা একটা। If any number x
is equal to suppose that m into n, where m and n are co-primes, then x is also divisible, আচ্ছা সাপোজ এনি নাম্বার এক্স, আচ্ছা এটাকে এইভাবে লিখবো না, সাপোজ এনি নাম্বার এক্স ইজ ডিভিসিবল বাই m and n where m and n are co-prime, then x is also divisible by mn, m into n। কোনো একটা নাম্বার ছিল, ধর আমি লিখলাম হচ্ছে 21 না, ধর আমি লিখলাম 63কে তুই দেখ ভালো করে, আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, রাইট? 63কে আমরা যদি ডিভাইড করি 7 দিয়েও তাও হবে, রাইট? সো 63 is divisible by 3 and 7, and 3 and 7 are co-primes. Why? Because 3 can be written as 3 into 1, 7 can be written as 7 into 1, so the only common factor is 1, right? So 3 is equal to 3 into 1, 7 is equal to 7 into 1, the only common factor is 1. So 63 is divisible by two co-prime numbers 3 and 7. So 63 is also divisible by their product, that is 21. Next 63 21 দিয়েও divisible, right? If any number is divisible by any two co-prime numbers, then the number is also divisible by their product. কোনো অসুবিধা নেই আশা করছি। আচ্ছা আরেকটা একটু আগে কি লিখেছিলাম, এনি টু কোপ্রাইম, আচ্ছা এনি টু একটু আগে কি লিখেছিলাম, any two prime and composite number, if we choose two prime and composite numbers, if we choose one prime number and another composite number, then they are co-prime numbers. If we choose any two prime numbers, they are co-prime too. যে কোনো দুটো প্রাইম নাম্বার নিয়ে না, তখন তো 13 আর 17, 13কে আমরা লিখতে পারি 13 into 1, 17কে আমরা লিখতে পারি 17 into 1। সো 13 আর 17 লেখার পর, হ্যাঁ 13 আর 17 লেখার পর আমাদের কি হবে, 13 আর 17 লেখার পর, 13 আর 17 লেখার পর দেখ তাদের মধ্যে যে কমন ফ্যাক্টরটা থাকবে সেটা অনলি 1 থাকবে, ঠিক? সো এনি টু প্রাইম নাম্বারস আর co-prime also. Next, if two given numbers are divisible by a number, their sum is also divisible by that number. ধর দুটো নাম্বার, একটা নাম্বার আছে 12 আর আরেকটা নাম্বার আছে ধর 15। 12 আর 15 দেখ, 12 3 দিয়ে ডিভিসিবল, 15 ও 12 3 দিয়ে ডিভিসিবল, তো 12 plus 15 is equal to 27 is also divisible by 3. If বলতে বললাম, if any two numbers m and n are divisible by p, then m plus n is also divisible by p, রাইট? বুঝতে পেরেছিস আশা করছি? হঠাৎ করে লোডশেডিং হয়ে গিয়েছে, তাই জন্য আলো কমে গিয়েছে। কোনো একটা নাম্বারকে এবার ফ্যাক্টরাইজ করতে হবে। কীরকমভাবে ফ্যাক্টরাইজ করবো? জানিস ফ্যাক্টরাইজেশনের মেথড, করে দিয়ে লাভ নেই। ধরো 1 1 2কে ফ্যাক্টরাইজ করতে হবে, যেরকম করে ডাক কাটবো, 2 দেবো, 2 দিয়ে 5 2 যা 10 16 6 5 2 দিয়ে 28 2 দিয়ে 14 2 দিয়ে 7 হলো। তাহলে কী লিখতে পারবো 1 1 2কে, আচ্ছা এখানে আরেকটা করে দিই 7 দিয়ে 1, তাহলে 1 1 2কে আমরা কী দেবো 2 into 2 into 2 into 2 into 7 into 1 হলো, লিখতে পারি, আর কিছু করার নেই। তার মানে কোনো একটা নাম্বারকে যদি বলে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারসে লিখতে, তাহলে এভাবে লিখে দিতে পারবো প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারসে, যদি আচ্ছা যদি হ্যাঁ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারসে লিখে দিতে পেরেছি, কোনো অসুবিধা নেই। যদি বলতে তোকে 42কে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারসে লিখতে, তাহলে কী করতে? 42কে তাহলে 2 দিয়ে করলে এটা 21, 3 দিয়ে করলে এটা 7, রাইট? তাহলে 42কে আমরা লিখতে পারি 2 into 3 into 7 হয়ে গেল। তো 42কে আমরা প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারসে লিখে ফেলেছি, গুড। এবার কি HCF? HCF কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF ফুল ফর্ম বুঝলেই বুঝে যাবি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে কি?
সমস্ত ফ্যাক্টরদের মধ্যে, সমস্ত কমন ফ্যাক্টরদের মধ্যে যেটা হাইয়েস্ট, সব কমন ফ্যাক্টরদের মধ্যে যেটা হাইয়েস্ট, যেমন ধর 2, যেমন ধর 12 আর ধর 16। 12-এর ফ্যাক্টরস কারা কারা? 1 ইন্টু 2 ইন্টু 3, কত হলো? 2 2 3 2 6 2 2 16, কত হবে? 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, রাইট? তাহলে এবার দেখ 12-এর এরা হচ্ছে এভাবে লিখলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন করে। এবার 12-এর তাহলে ফ্যাক্টর কারা? 12-এর ফ্যাক্টর হচ্ছে 1 12-এর একটা ফ্যাক্টর, 2 12-এর একটা ফ্যাক্টর, 3 12-এর একটা ফ্যাক্টর। তারপর কি বলেছিলাম ফ্যাক্টর বের করার সময় প্রত্যেকটার সাথে আরেকবার করে মাল্টিপ্লাই। কী হবে তাহলে? 3 ইন্টু 2 ইন্টু 1 করলে তো 2 লিখে দিয়েছি, 3 ইন্টু 2 তো 6 একটা ফ্যাক্টর। আচ্ছা, এবার কি 2 ইন্টু 2 তো 4 একটা ফ্যাক্টর। আবার কি 2 ইন্টু 3 ইন্টু 2 দ্যাট মিনস 12 আরেকটা ফ্যাক্টর। এটা হচ্ছে 12-এর ফ্যাক্টরস। 16-এর ফ্যাক্টরস কারা? 1 একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, আর কিছু নেই। এবার দেখ 2 2 যা 4 একটা ফ্যাক্টর, 4 2 যা 8 একটা ফ্যাক্টর, 8 2 যা 16 আর একটা ফ্যাক্টর, এর বাইরে কোনো ফ্যাক্টর নেই। এবার দেখ 12 আর 16-এর মধ্যে কমন ফ্যাক্টর কে? 12 আর 16-এর মধ্যে কমন ফ্যাক্টর 1 একটা কমন ফ্যাক্টর, 1 আছে। 2 আর একটা কমন ফ্যাক্টর আছে, 3 নেই, 6 নেই, 4 আর একটা কমন ফ্যাক্টর আছে, 12 নেই, 16 নেই। So 1 2 4 these are the common factors of 12 and 16. What is the highest of the common factors? 4 is the highest number. So here 4 is the HCF of 12 and 16. 4 is the HCF of 12 and 16. 4 is the HCF of 12 and 16, right? Highest common factor. নেক্সট, এটা আরেকটা রুলও আছে, ডিভিশন মেথড। কি ডিভিশন মেথড? এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এরপরে ডিভিশন মেথড। ধর তোকে বলে দিয়েছে 240 আর 366 এর মধ্যে 336 ধর, হ্যাঁ, এদের মধ্যে ধর তোকে HCF বার করতে বলেছে। তো ডিভিশন মেথড কি? 240 দিয়ে প্রথমে ডিভাইড করবি 336কে। 241 যে 240 বসলো, এখানে 6 নামলো, এখানে 9 নামলো। এবার এই যে 96 হলো, এটা দিয়ে 240কে ডিভাইড করতে হয়, জানিস এই রুলটা তোরা? 240 ইন্টু 240, 96 নামলো, 96 দিয়ে 240কে ডিভাইড করতে লাগলো, তাহলে এটা 2 হবে। 6 2 যা 12, ক্যারি 1, 9 2 যা 18, 19, তাহলে এটা 8, এটা 4 হলো। এবার এই 48 দিয়ে 96কে ডিভাইড করতে হবে, যতক্ষণ পর্যন্ত রিমাইন্ডার থেকে যাচ্ছে। 48 1 যা 48, 42 যা 96, কেটে গেল। সো 48 ইজ দ্য HCF অফ 240 অ্যান্ড 360। এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কেন করলাম না? কারণ অনেক বড় বড় নাম্বার ছিল, ফ্যাক্টরাইজ করতে অনেক বেশি মাল্টিপ্লাই করতে হতো বসে বসে, তো অত ঝামেলা করে লাভ নেই। তো অত ঝামেলা করবো না বলেই 48টাকে এই ডিভিশন মেথড দিয়ে বার করলাম। ছোটো ছোটো নাম্বার ওইভাবে হয়ে যাবে, বড় বড় নাম্বার থাকলে এইভাবে ডিভিশন মেথডে করবি। যদি 3টে থাকতো তাহলে কী হতো? 2টো হয়ে গেলো। ধর এখানে দিয়ে দিয়েছে তোকে 3টে নাম্বার, ধর দিয়ে দিয়েছে তোকে হচ্ছে 24, ধর দিয়ে দিয়েছে 30, ধর 36। কী হবে? 24কে দিয়ে প্রথমে 30কে ডিভাইড করবি। 24 1 যা 24, 6 ক্যারি দিয়ে রিমাইন্ডার 6 দিয়ে 24কে ডিভাইড করলে 6 4 যা 24, কাটাকাটি। এই যে 6 পেলি, 6 হচ্ছে এই দুটোর HCF। এবার 6 দিয়ে এটাকে ডিভাইড কর, 6 দিয়ে 36 হলো, তাহলে 6 6 যা 36, তাহলে মিলে গেল। তাহলে 6 ইজ দ্য HCF। এবার যদি এখানে 36 না থাকে 38 থাকতো, তাহলে কী করতি? এই 6 দিয়েই 38কে ডিভাইড করতো, তাহলে কী হতো? 6 6 যা 36 হয়ে গেল। এখানে 2 ক্যারি। এবার যে 2 ক্যারি হলো, তার মানে এখানে কাটাকাটি যায়নি পুরোপুরি। এই 2 দিয়ে এই 6কে তখন ডিভাইড করতে লাগে, 2 3 যা 6, তো আলটিমেটলি 2 দিয়ে সব ডিভাইড হয়ে গেল। 6 দিয়ে এই দুটো ডিভাইড হচ্ছিল, তারপরে 2 দিয়ে এটা 6 আর এটা ডিভাইড হলো। সো 2 ইজ দ্য HCF। 3টে থাকলে এভাবে, প্রথমে দুটো যেটা হলো, যেটা দিয়ে কাটাকাটি চলে গেলো, সেটা দিয়ে থার্ডেরটা, তারপর যেখান থেকে আলটিমেটলি আবার প্রথম প্রসেসে কন্টিনিউ করলে এটা শেষ। ধর তোকে বলে দিয়েছে 12 14 আর 16 এর HCF করতে, তাহলে 12 দিয়ে ডিভাইড কর। 12 1 যা 12, 2 12, 12 6 যা 12, কাটাকাটা গেল তো 12 2। এবারে 2 দিয়ে 16কে ডিভাইড কর, হ্যাঁ কাটাকাটি চলে গেছে, হয়ে গেল। তাহলে 2 ইজ দ্য HCF। যদি না যেত, যেটা রিমাইন্ডার হতো সেটা দিয়ে আবার এই 2কে করতাম, যদি না যেত, হয়েছে। নেক্সট, এবার দেখ অঙ্ক যেটা, ফাইন্ড দ্য greatest length of a tape whose whole length can be used to measure exactly
56, 154 আর 294 সেন্টিমিটার। এটা মানে কি, এমন একটা নাম্বার তোকে খুঁজতে বলেছে, গ্রেটেস্ট নাম্বার, যত বড় গ্রেটেস্ট নাম্বার খুঁজতে বলেছে, গ্রেটেস্ট লেন্থের নাম্বার, যেটা দিয়ে এই তিনটেই ডিভিজিবল। তাহলে এইচসিএফটা যখন আমরা বার করলাম, এইচসিএফ কী করছিলাম দেখ, এই যে এখানে এই 6 দিয়ে দুটোই ডিভিজিবল ছিল বলছিলাম, কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর। তো এই 6 দিয়ে আবার এটাও ডিভিজিবল হচ্ছিল, তো হায়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, হায়েস্ট কমন ফ্যাক্টর, এটা এইচসিএফ এর মানেই তাই। 12 আর 16 এর মধ্যে কমন ফ্যাক্টর বার করেছিলাম, তার হায়েস্ট কমন ফ্যাক্টর। হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর মানে হায়েস্ট নাম্বার যেটা দিয়ে এই দুটো নাম্বারই ডিভিজিবল হয়। ফ্যাক্টর মানে কি বললাম, ফ্যাক্টর হচ্ছে মাল্টিপলের ফ্যাক্টর হয়, মাল্টিপল ফ্যাক্টরগুলোর হয়। মানে ধর 12 ছিল, এটাকে 2 × 3 লিখছি, তাহলে 2 and 3 আর দ্য ফ্যাক্টরস অফ 12 অ্যান্ড 12 ইজ দ্য মাল্টিপল অফ 2 and 3। আবার দেখ 12 ইজ ডিভিজিবল বাই 2 and 3 অলসো। তো কোনো ফ্যাক্টর দিয়ে এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই ইটস ফ্যাক্টর, এখানে লিখে রাখি এটা, এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই এনি অফ ইটস ফ্যাক্টরস, রাইট। এবার কি, তার মানে যতগুলো আমার এখানে কমন ফ্যাক্টর আছে, সে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টরটা আমার দরকার। কারণ কি, ফ্যাক্টর বার করবো কেন, কারণ এখানে বলেছে যে মেজার করতে লাগবে পুরোটা, তার মানে ডিভিজিবল হতে লাগবে লেন্থটাকে, তো ফ্যাক্টরটা আমি বার করবো। তো যে ফ্যাক্টরটা পাবো তার যেটা হায়েস্ট ফ্যাক্টর, সেটাই আমার চেয়েছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট লেন্থ অফ দ্য টেপ হুজ লেন্থ ক্যান বি ইউজ টু মেজার এক্স্যাক্টলি এত 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 সেন্টিমিটার। সো আমার কাজ কি, 56 দিয়ে প্রথমে 154কে ডিভাইড করা। 56 2 যা 6 2 যা 12, ক্যারি 1 11, এটা কত হবে 2, এটা কত হবে 4। 42 দিয়ে 56কে ডিভাইড কর, 41 42, সরি 56 এটা, তাহলে 14 দিয়ে 42 3, তার মানে 14 পেলাম প্রথম দুটো নাম্বারের এটা। এবার 14 দিয়ে দেখ 294 যায় কি না, 14 2 যা 28, 1 4, 14 1 যা 14, কাটাকাটি চলে গেছে। সো 14 ইজ দ্য হাইয়েস্ট ফ্যাক্টর of 56, 154 and 294. So the greatest length of a tape is 14 centimeter, which can be used to measure exactly 56 centimeter, 154 centimeter and 294 centimeter. Clear? বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, আরেকটা অঙ্ক করি। There are 342 apples, 627 mangoes, আচ্ছা 836 guavas. These are to be arranged in heaps containing the same number of fruits. এবার তোকে একটা ঝুড়ির মধ্যে রাখতে বলেছে, এগুলোকে প্রত্যেকটা ঝুড়ি 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 করতে বলেছে, ঠিক আছে। এবং এই ঝুড়িগুলো দিয়ে বলেছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রুটস পসিবল ইন ইচ হিপ, হাউ মেনি হিপস আর ফর্মড। হয়ে গেল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো কী করতে হবে, প্রথমে বলেছে যে হাইয়েস্ট নাম্বার অফ, ভালো মতো শুনতে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রুটস পসিবল ইন ইচ হিপ। গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রুট, আবার গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রুট এক একটা হিপে থাকবে, তার মানে কি এই তিনটার এইচসিএফ করতে হবে। এইচসিএফ যদি করে ফেলে এইচসিএফ বসে বসে, এখন 342 যে যতগুলো এইচসিএফ হবে সেটা তোর আলটিমেটলি আনসার হবে, তো কতগুলো দরকার সবগুলোকে ডিভাইড করে দিবি, তারপরে সাম করে নিই, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ওয়েট দ্যাট ক্যান বি ইউজড a number of times to weigh 156 kg, 180 kg and 324 kg of weight. তোকে 156 kg, 180 kg, 156 kg, 180 kg আর একটা হচ্ছে 324 kg, এত কেজির অফ হুইট যেটা ছিল সেই হুইটটাকে মেজার করবার জন্য হাইয়েস্ট কত তুই ইউজ করতে পারবি। আবারও এইচসিএফ কর, হয়ে যাবে, কিচ্ছু নেই, খালি এইচসিএফ করলে আনসারটা বেরিয়ে যাবে। In a school library, there are 780 books of English, 364 books of Hindi, 624 books of mathematics. ধরে নে 780 books of English, 364 books of Hindi, 624 books of mathematics. The librarian wants to arrange these books across the maximum number of sleeves such that each shelf has the same number of books of each subject. Find the number of shelves that can be used. একই রকম, what would be the number of these books in each shelf? আবারও পারবি, এইচসিএফ বার করে দে, এইচসিএফ বার করে দে, এইচসিএফ বার করে দিয়ে তোকে তারপরে কী করতে লাগবে, বসে বসে ডিভাইড করতে লাগবে, আর কিছুই কাজ নেই, আর কিছুই কাজ নেই এটা নিয়ে। প্রথমে এইচসিএফটা বার করলি, এইচসিএফ বার করার পর কী হলো, এবার এইচসিএফ কিছু একটা পাবি,
সেই HCFটা দিলেই তুই ম্যাক্সিমাম যতগুলো তুই রাখতে পারবি, মানে তোর দরকার শেলফস, সেটা পেয়ে যাবি। ফাইন্ড দ্য নাম্বার অফ শেলফস দ্যাট ক্যান বি ইউজড, নাম্বার অফ শেলফসটাকে তুই HCF করলেই পেয়ে যাবি। হোয়াট উড বি দ্য নাম্বার অফ দিস বুকস ইন ইচ শেলফ? খুব স্বাভাবিক, টোটাল যতগুলো বুকস আছে, এবার প্রত্যেকটা বুকসকে তুই ইকুয়াল, এবার দেখ এতগুলো শেলফ দরকার, তোকে বলে দিচ্ছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ শেলফস দ্যাট ক্যান বি ইউজড, হয়ে গেল। নাম্বার অফ শেলফস তুই পেয়ে গেছিস। এবার যদি নাম্বার অফ শেলফস তুই পেয়ে যাস, নাম্বার অফ শেলফস পেয়ে যাওয়ার পর তোর কতগুলো করে ম্যাক্সিমাম বুকস সেখানে তুই আটাতে পারবি, অঙ্ক হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই, পারবি এটা। নেক্সট এলসিএম। এলসিএমটা কি জিনিস? লিস্ট কমন মাল্টিপল। এখানে মাল্টিপল, HCF এ ফ্যাক্টর বার করছিলাম, LCM এ মাল্টিপল বার করবো। LCM লিস্ট কমন মাল্টিপল, মাল্টিপলগুলোর মধ্যে কমন, তার মধ্যে যেটা সবচেয়ে কম। যেমন 12 আর 16 এর যদি আমাকে করতে হয়, তো 12 এর মাল্টিপল করি কত? 12 1 যা 12, 12 2 যা 24, 12 2 যা 36, 12 4 যা কত হবে? 12 4 যা 48, 12 5 যা 60, 12 7 যা 670, 12 6 যা 72, 12 84, 84 হওয়ার পরে হবে হচ্ছে তোর গিয়ে দাঁড়ালো 84, 84 এর পরে হচ্ছে 96, তারপর একটা হচ্ছে 108, তারপর একটা হচ্ছে 120, তারপর একটা হচ্ছে 120 কিছু একটা। আচ্ছা, এটা 12 করেছিলাম, এটা 16 না করে নিয়ে 120, 132 অ্যান্ড সো ওয়ান। এটাকে আমি একটা কাজ করি, 8 করে দিই। 8 এর মাল্টিপল লিখি, 8 1 যা 8, 8 2 যা 16, 8 3 যা 24, 8 4 যা 32, 8 5 যা 40, 8 6 যা 48, 8 7 যা 56, 8 8 8 8 যা 64, 8 9 যা 72, 8 10 যা 80, 8 11 যা 88, 8 12 যা 90, 8 12 যা 96, 8 13 যা কিছু একটা হবে। এবার কমন মাল্টিপল কারা কারা এবার চলতে থাকবে। কমন মাল্টিপল কয়েকটা বের কর। দেখ 24 এদের দুটোর মধ্যে কমন, তারপরে কি কমন? 48 কমন, তারপর দেখ 72 কমন, তারপর দেখ 96 কমন, চলবে। এবার এদের মধ্যে লিস্ট কোনটা? এই কমন মাল্টিপলসদের মধ্যে লিস্ট 24। সো 24 ইজ দ্য এলসিএম অফ 12 অ্যান্ড 8। 24 is the LCM of 12 and 8. 24 is the LCM of 12 and 8. ওকে, এইবার দেখ এখান থেকে ভালো জিনিস বলছি, কিছু ফান্ডা দেখ। 12 এর পরে আরেকটা কি লিখছিলাম? 8, রাইট? এটা 12 আর 8 এর এলসিএম কত বেরিয়েছিল? 24। এবার এই দুটোর HCF বের করি। হ্যাঁ, 8 1 যা 8, 4 8 2 যা 8, সো 4 ইজ দ্য HCF। এটা LCM আর 4 হচ্ছে HCF। ওকে, এবার একটা মজার জিনিস দেখ, নাম্বার কি ছিল? 12 আর 8, এ দুটোকে মাল্টিপ্লাই কর 96। LCM কত ছিল? 24, HCF কত ছিল? 4, দুটোকে মাল্টিপ্লাই কর 96। দ্যাট মিনস প্রোডাক্ট of any two numbers is equal to HCF of these two numbers into LCM of these two numbers. ধর একটা নাম্বার ছিল x আর একটা নাম্বার ছিল y, তাহলে x ইন্টু y ইজ ইকুয়াল টু LCM অফ x কমা y, LCM বার করবে ইন্টু HCF অফ x কমা y। LCM বার করবো x আর y এর, তার মানে তো যে কোনো দুটো নাম্বার নেবো, যে কোনো দুটো নাম্বার 3 আর 4, তাহলে 3 আর 4 এর মাল্টিপ্লাই করে যেটা পাবো 12, 12 হবে হচ্ছে LCM অফ 3 and 4 ইন্টু HCF অফ 3 and 4। যে কোনো দুটো নাম্বার, ধর আমি নিলাম একটা 20 একটা 23, এটা তো 24, তাহলে 20 ইন্টু 24 করে যা পাবো LCM অফ 20 24 করবো 20 আর 24-এর, আর HCF করবো 20 আর 24-এর, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, যেটা পাবো সেটা যা হবে সেটা এটা হবে, রাইট? তার মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু LCM of these two numbers into HCF of these two numbers. Therefore, এই দেখ সেকেন্ড নাম্বারটা মাল্টিপ্লিকেশন ছিল, এই পাশে নিয়ে গেলে বাই হয়ে যাবে। Therefore, ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু LCM ইন্টু HCF বাই সেকেন্ড নাম্বার। কী করলাম? জাস্ট এই সেকেন্ড নাম্বারটা এখানে মাল্টিপ্লাইড ছিল, ইকুয়াল সাইনে এদিকে গেলে ডিভিশন হয়ে যাবে, এটা একটা। আরেকটা কি? সেকেন্ড নাম্বার
ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ বাই ফার্স্ট নাম্বার। এটা আরেকটা ফান্ডা, ঠিক আছে। আরেকটা কি, আবার দেখ এই এইচসিএফটাকে এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই এইচসিএফ ইজ ইকুয়াল টু এলসিএম। যে কোনো দুটো নাম্বার তোকে দেওয়া আছে, তাদের এইচসিএফ দেওয়া আছে, এলসিএম বের করতে পারবি এই ফর্মুলা দিয়ে। লেট দুটো নাম্বার দেওয়া আছে, ধর 12 আর 16 দুটো নাম্বার দেওয়া আছে, হয়েছে? তাহলে 12 আর 16 তোকে দেওয়া, আর এদের এইচসিএফ তোদের 4 দেওয়া, তোকে বলছে এলসিএম বার করতে। কী করবি, 12 করবি ইন্টু 16 করবি বাই 4 করে দিবি, তাহলে এলসিএম পেয়ে যাবি। কত হবে 12 আর 16 করা 3, তাহলে 48 হলো। বুঝতে পেরেছিস? আবার এটাকে ঘুরিয়ে লিখলে আরেকটা জিনিস পাবো, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বাই এইচসিএফ ইজ ইকুয়াল টু এলসিএম। এখানে এইচসিএফটা না এনে এলসিএমটাকে নিচে নিয়ে আসবো, গল্প শেষ। বুঝতে পেরেছিস আশা করছি? ওকে, এবার কিছু ওয়ার্ড প্রবলেমস করি। দেখ কি বলেছে। ইন এ মর্নিং ওয়াক 3 persons step off together. Their steps measure 70 centimeter, 75 centimeter আর একটা হচ্ছে 80 centimeter respectively. What is the minimum distance each should walk so that all can cover the same distance in complete steps? LCM বলেছে যে মিনিমাম ডিস্টেন্স ইচ কুড ওয়াক, এও হাঁটবে কিছু দূর, মাল্টিপেলে যাবে, এও কিছু দূর হাঁটবে, মাল্টিপেলে যাবে, এও কিছু দূর হাঁটবে, মাল্টিপেলে যাবে। কোন পয়েন্টে গিয়ে একসাথে যাওয়া শুরু করবে, একসাথে হবে। প্রথম এ কিছু একটা স্টেপসে যাবে, এও কিছু দূর যাবে, এও কিছু দূর যাবে, তো কোনো একটা মাল্টিপেলে পৌঁছাতে থাকবে, এরা মাল্টিপেলে যাবে। যেখানটাতে মেইন কমন জায়গা সেটা এলসিএম করলে বেরিয়ে যাবে। এটা এলসিএম করলে 5 দিয়ে যাবে, দেখ 5 14, এটা 15, এটা 16, এটা 2 দিয়ে যাবে, দেখ 7, এটা 15, এটা 8, তাহলে মিনিমাম কী হবে 5 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 15 ইন্টু 8, যা হবে আনসার তাই। নেক্সট তো তাই ট্রাফিক লাইটস ফর ডিফারেন্ট রোড ক্রসিংস আফটার 24 seconds, 48 seconds, 72 seconds and 100 seconds respectively. If they change simultaneously at 8 am, what the time they will change simultaneously again. আবার 8 am এ তারা একসাথে চেঞ্জ করেছিল সাইমালটেনিয়াসলি পরপর, তাহলে আলটিমেটলি এরপর কখন হবে, আবার এলসিএম বার করতে লাগবে 108। এলসিএম বার কর দেখি, এলসিএমটা 12 দিয়ে কাটে, 12 2 জাস্ট 12 4, 12 6 আর 12 8, এটা আবার 2 দিয়ে কাটে 1 2 3 4, তাহলে আলটিমেটলি 12 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 কত পাবি, 12 2 যা 24, 24 2 যা 48, 48 ইন্টু 12, এত সেকেন্ডস মানে কত, এটাকে 60 দিয়ে ডিভাইড কর, কত মিনিট কত সেকেন্ড হয় দেখি। 60 দিয়ে যদি ডিভাইড করিস 576কে 60 দিয়ে ডিভাইড কর, 64 65 60 10 9, কী করছি 36, সো 9 মিনিট 36 সেকেন্ডস। প্রথম 8টায় বেজেছিল 8 am, তাহলে কখন বাজবে, নেক্সট ওহো আমি এলসিএম ভুল করেছি, সরি 2 দিয়ে যাবে একটা, আহা সরি, এটা 1 এটা 1 এটা 3 এটা 2, তাহলে এটা এখানে হবে না, তাহলে এটা হবে 12 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, কত হবে 12 2 যা 24 2 যা 48, 96 ইন্টু 3, 96 ইন্টু 3 288 সেকেন্ডস, 288 সেকেন্ডস, এটাকে 60 দিয়ে ঠিক করছি, দেখি কোথাও কি গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 24 ক্যালকুলেশনে কিছু একটা এরর করছি বারবার, আরেকবার এলসিএমটা করি। 24 48 কত ছিল 72 আর 108 এত সেকেন্ডস, এটাকে যদি এলসিএম করি এটা 12 দিয়ে যাবে, 12 12
হুম 10 নাম্বার নেক্সট দাঁড়া three measuring rods are 50 centimeter, 60 centimeter, 70 centimeter in length. What is the least length of a rope that can be measured by the full length of each of these three rods? Just LCM করে দিলে হয়ে যাবে। 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, এটা যদি করে দিস এমনিতেই বেরিয়ে যাবে অঙ্কটা, এটা আমার কিছু করার নেই। জাস্ট এলসিএম করে দিলেই অঙ্কটার আনসার বেরিয়ে যাবে যে আমাদের 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ইন লেন্থের তিনখানা রড ছিল। হোয়াট ইজ দ্য লিস্ট লেন্থ অফ আ রোপ, একটা দড়ির লিস্ট লেন্থ কত যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো এই প্রত্যেকটা রডের ফুল লেন্থ, রাইট? প্রত্যেকটা রডের ফুল লেন্থ আমরা মেজার করতে পারবো, এরকম কতটা লাগবে ফুল লেন্থে মেজার করবো, মানে একবার মাপলে হবে না, একটা রড তারপরে আবার ওটাকে আরেকবার এরকম করে বসাতে মেজার করতে পারবো ফুল লেন্থে। কিছু কিছু দড়ি এরকম হতেই পারে যে ধর একটা বসলাম, আরেকটা তারপরে রড দিলাম, আরেকটা তারপরে রড দিলাম, দড়িটা এখানে গিয়ে আটকে গেল, এরকম হলে হবে না, ফুল লেন্থে মেজার করতে লাগবে, ফুল লেন্থে। তো ফুল লেন্থে মেজার করতে যাবো মানে একটা 50 সেন্টিমিটার, একটা 60 সেন্টিমিটার, একটা 70 সেন্টিমিটার ছিল, এটাকে ফুল লেন্থে মেজার করতে যাওয়ার জন্য কত বড় লাগবে যাতে সবগুলো ফুল লেন্থে মেজার হয়। তাহলে এটা দেখ কত দিয়ে কাটে, এটা তো 5 দিয়ে কাটবে, 10, 12, 14, এটা 2 দিয়ে 5, 6, 7, কর কত হচ্ছে দেখ হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর আর কিছু আপাতত থিওরিটা ভালো মতো দেখ, অঙ্ক ডিসকাস করবো।